রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়, এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। প্রতি বছরই নিয়ম করে অসমে বন্যা আসে। বানভাসী হন সাধারণ মানুষ, গৃহপালিত গবাদি পশু পাখি, ফসলের ক্ষয়ক্ষতি হয়, এ যেন আমাদের চোখ শোয়া দৃশ্য। সবটাই কি প্রকৃতির খামখেয়ালিপনা? কি বললেন ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর? হ্যাঁ, ইনি একজন প্রখ্যাত সাংবাদিক, পেশাগত কারণে অসমে কাটিয়েছেন দীর্ঘকাল। আমাদেরকে এ প্রসঙ্গে জানিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর। আমাদের দেশে দুটো জায়গা আছে যেখানে বছরে দুবার করে বন্যা হয়। একটা হচ্ছে আমাদের উত্তর পূর্বাঞ্চল, আরেকটা হচ্ছে একদম দক্ষিণ ভারতের তামিলনাড়ু। এর কারণটা একটা অদ্ভুত, কারণ এটা বারবারই হয়ে আসছে আর কি। একবার হচ্ছে আমাদের এই উত্তর পূর্বে একবার বৃষ্টি, বিশেষ করে আসাম, মণিপুর, ত্রিপুরা, এসব জায়গায় আর কি বছরে দুটো বন্যা হয়। একটা হচ্ছে প্রাক বর্ষা বন্যা, আর একটা হচ্ছে বর্ষার মধ্যে যে বন্যা। আবার তামিলনাড়ুতে একটা বন্যা হয় বর্ষার সময়, আরেকটা বন্যা হয় শীতকালে। কারণ হচ্ছে ওদের এখানে বর্ষা দুরকম। একটা হচ্ছে আমাদের এখানে যখন বর্ষাটা হয়, আমরা যেটা বর্ষাকালে বর্ষা বলি, সেটা বলি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হয়। আর ওদের হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে যেমন বর্ষাকালে বৃষ্টি হয়, সেরকম ওদের একটা শীতকালে বৃষ্টি হয় দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে সেটাকে বলে দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু, এবং সেখানে প্রচুর বৃষ্টি হয়। আপনারা যারা শুনছেন, যারা চেন্নাইয়ের লোকজন আছে, দেখবেন ওদের এমনি বর্ষা যেটা হচ্ছে এই জুন জুলাই আগস্ট মাসে বৃষ্টিটা হয়, তার থেকে ওদের কিন্তু যেটা ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে যে বৃষ্টিটা, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর। এবং তামিলনাড়ুতে যে কবার বন্যা হয়েছে, যে কবার ম্যাড্রাস শহর জলমগ্ন হয়েছে, তার জন্য কিন্তু দায়ী কিন্তু চেন্নাই শহর, তার জন্য কিন্তু দায়ী এই দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু শীতকালেরটা। তো আর এই আমি এখন যখন নর্থ ইস্টের প্রসঙ্গে যখন আমরা আলোচনাটা শুরু করেছিলাম, নর্থ ইস্টে বলি, নর্থ ইস্টে একটা হচ্ছে প্রাক বর্ষা বৃষ্টিপাত হয়। প্রাক বর্ষা বৃষ্টিপাত মানে যে এইবার যেমন একটা ঘূর্ণিঝড় হলো আমাদের এই প্রাক বর্ষায়, প্রত্যেকবার তো ঘূর্ণিঝড় হয় না, কিন্তু এই সময়ে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়। সেই নিম্নচাপটা তৈরি হয়ে সেই মেঘটা গিয়ে জমা হয় মায়ানমারে, যেটা আগে ছিল বর্মা। সেই যে মেঘটা, সেই মেঘটা দিয়ে ঠিক বর্ষার আগে আগে অর্থাৎ মে মাসের শেষ কিংবা জুন মাসের গোড়ায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়। আসাম, বিশেষ করে মেঘালয় সংলগ্ন আসামে, মণিপুরে, এদিকে আপনাদের তো আসামের তো দুটো ভাগ, একটাকে আমরা বলি বরাক উপত্যকা, একটা ব্রহ্মপুত্র উপত্যকা। বরাক উপত্যকায় যেমন হয়, সেরকমই ব্রহ্মপুত্র উপত্যকা, যেটাকে আমরা উজনি অসম বলি, মানে এই উপর দিকটাই নওগাঁ, মরিগাঁও, তিনসুকিয়া, ডিব্রুগড়, এই দিকটা কিন্তু জোরহাট, এখানে কিন্তু একটা বন্যার প্রবণতা কিন্তু আমাদের এই প্রাক মরশুমে আছে, এটা কিন্তু লেগে থাকে। আর যেবার আমাদের এই পশ্চিমবঙ্গে কিংবা বাংলাদেশের উপরে প্রাক বর্ষা ঘূর্ণিঝড় হয়, সেইবারে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি হয়। যেমন গত বছরও আসামে বন্যা হয়েছে, তার আগের বছরও বন্যা হয়েছে, কিন্তু তার সঙ্গে কোনো ঘূর্ণিঝড়ের সম্পর্ক ছিল না, তার ফলে বন্যাটা কিন্তু এরকম ভয়াবহ হয়নি। এবারের বন্যাটা দেখুন, এই যে শিলচর স্টেশন, শিলচর স্টেশন জলে ডুবে আছে, করিমগঞ্জের স্টেশন জলে ডুবে আছে, এই যে চিত্রটা, হাইলাকান্দি পুরো জলের তলায়, এই যে চিত্রটা, সেটা আমরা 2009-এ যখন আয়লা এসেছিলো, কিংবা 2021-এ যখন 20 যখন আমফান এসেছিল, ঠিক তার সেই আমফান চলে যাওয়ার পরে কিন্তু এত বৃষ্টিপাত হয়েছিল এই গোটা আসাম এবং উত্তর পূর্বে, ঠিক এইবারের মতো চেহারা কিন্তু তৈরি হয়েছিল এই বরাক উপত্যকা, শিলচর, করিমগঞ্জ, কিংবা মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং উজনি আসামের বিভিন্ন এলাকায়। এইটা কিন্তু একটা সাইক্লিক অর্ডার, প্রত্যেক বছর ওই একটা নিম্নচাপ হয়, সেটা মায়ানমারে মেঘ সৃষ্টি করে, তার ফলে যে বৃষ্টিটা, সেই মেঘটা পাহাড়ে ধাক্কা খায়, পাহাড়ে ধাক্কা খেয়ে প্রবল বৃষ্টিপাত হয় আসাম, ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর, এইসব অঞ্চলে। তো এবং যে বছরগুলোতে এই নিম্নচাপটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবারের মতো, সে বছরে বৃষ্টিপাত বেশি হয়ে একদম পুরো জনজীবন পুরো বিপর্যস্ত হয়ে যায়, প্রচুর মানুষ গৃহহীন হয়, মানুষ মরে যায়, গরু ছাগল ভেসে যায়। সুতরাং এইটা কিন্তু একটা প্রাকৃতিক, কিন্তু একটা আপনার একটা সাইকেল আর কি। এই সাইকেলটা চলে আসছে এবং যাবে। কারণ এই যে নিম্নচাপটা যদি তৈরি না হতো ওই মায়ানমারে, তাহলে কিন্তু আমাদের নর্মাল বর্ষাটাই আসতো না।
সুতরাং নর্মাল যদি আমাকে বর্ষা আসতে হয় তাহলে আমাকে ওই নিম্নচাপটা তৈরি হতেই হবে, নিম্নচাপের হাত ধরেই কিন্তু বর্ষা ঢোকে। সুতরাং আপনি যদি যতই কিছু করুন না কেন এর সঙ্গে বৃষ্টি উষ্ণায়নের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যখন ঘূর্ণিঝড়ে তৈরি হয় তার সঙ্গে একটা বৃষ্টি উষ্ণায়নের সম্পর্ক আছে। কিন্তু এই যে নর্মালি যে নিম্নচাপটা তৈরি হচ্ছে বছরের এই সময়টা, এই মে মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে, সেইটা কিন্তু একটা প্রাকৃতিক ব্যাপার। ওইটা না হলে পরে কিন্তু আমাদের নর্মাল বর্ষা আসবে না। সুতরাং এইটা কিন্তু একটা এই কী বলবো মানে মানুষের একটা দুর্ভাগ্য। যেমন ব্রহ্মপুত্র, ওদিকে বরাক নদী, দুটোকেই আমাদের পূর্বাঞ্চলের দুর্ভাগ্য বলা হয়। কারণ এই একবার যদি সেই নদী যদি ফুলে ফেপে ওঠে অতিবৃষ্টিতে, তাহলে কিন্তু পুরো ওদিকে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, এদিকে নওগাঁ, মরিগাঁও, তিনসুকিয়া, যোরহাট, ডিব্রুগড়, এরা কিন্তু মানে ভয়াবহ বন্যার সম্মুখীন হবে। এইটা কিন্তু মানে এড়ানো সম্ভব না। যদি ঘূর্ণিঝড় হয় বেশি হবে, আর এমনিতে না নিম্নচাপ হবেই, বৃষ্টি হবে। আর বর্ষাকালীন বন্যা তো একটা ব্যাপার, যত আমরা বলি যত বেশি বৃষ্টিপাত হয় তত নাকি জমি সুজলা সুফলা হয়। সুতরাং বৃষ্টির হার যখন বেড়ে যায় তখন বন্যা হয়, আবার বৃষ্টি হয়, বন্যা হয়। আমাদের মনে রাখতে হবে, আমাদের এইখানে যেমন বর্ষাটা আসে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে, আসামে কিন্তু ওই নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের হাত ধরে বর্ষা কিন্তু প্রতিবার 1 জুন ঢুকে পড়ে। ওদিকে যেমন কেরলে ঢোকে, আসামে ঢোকে। ওদের তার ফলে কিন্তু বন্যাটা হবেই। স্যার বলছি, প্রাকৃতিক অবস্থার কথা এ তো আপনি বললেন, আর আমি বলতে চাইছি না যে একজন রাজনৈতিক বা অ্যাডমিনিস্ট্রেটরের দৃষ্টিভঙ্গি থেকে, সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি স্যার দেখছেন যে সাধারণ মানুষের এই দুর্দশা নিরসনের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে বা তারা উপকৃত হচ্ছেন, অথবা তারা দিনের পর দিন বছরের পর বছর মার খাচ্ছেন, এই ব্যাপারটা যদি একটু বলেন, মানে আপনি কি দেখছেন? আসলে তার জন্য তো মানুষই দায়ী। আমি যদি যে জায়গাটা আমাকে জলগুলো যাবে যে সমস্ত জায়গায়, সেই যে এমন খাল, বিল, পুকুর, সেগুলোকে যদি আমি র্যান্ডাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, জল যদি যাওয়ার না জায়গা থাকে, সে জল তো আমার বাড়িতে ঢুকবেই। এ তো আমি আটকাতে পারবো না। তো মানুষ নিজে যখন বন্যা হবে হাউতাশ করবে, কিন্তু নিজেই কি করবে, প্লাস্টিক ফেলে নিকাশি খাল বন্ধ করে দেবে, আবার পুকুর ডোবা বন্ধ করে বহুতল বাড়ি তুলে দেবে। এবং সেই যে আমাদের নিয়ম হচ্ছে যে এই যে বৃষ্টি যদি আমাদের অতিরিক্ত হয় কিংবা নদী জল যদি আমাদের উঠে আসে, আমরা যদি ঠিকমতো ভূগর্ভে যে জল পাঠানো, গ্রাউন্ড আপনার ওই রেন ওয়াটার হারভেস্টিং, সেটা যদি ঠিকমতো ঠিক সময়ে করা যায়, প্রচুর এটা নিয়ে আলোচনা হয়। আমাদের যখন এই বন্যা হয় তারপরে আবার রেন ওয়াটার হারভেস্টিংয়ের কথা উঠবে, কিন্তু তারপরে মানুষও ভুলে যায়, নেতারা ভুলে যায়, আবার যে সেই। সুতরাং মানুষ নিজেদের যেমন সচেতন হতে হবে, তেমনি মানুষকে চাপও দিয়ে এইটা কিন্তু করিয়ে নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে।